দিনের ক্লাসে যেটা পড়িয়েছিলাম আমি সেটা হচ্ছে আমি ব্যয় পড়াচ্ছিলাম, উৎপাদন প্রতিষ্ঠানের ব্যয়, এবং উৎপাদন প্রতিষ্ঠানের ব্যয় পড়াতে গিয়ে আমি যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে মোট ব্যয় কাকে বলে, এবং মোট ব্যয় থেকে সেই মোট ব্যয় স্বল্পকালীন মোট ব্যয়, দীর্ঘকালীন ব্যয়। স্বল্পকালীন মোট ব্যয় যে দুটো অংশ, স্বল্পকালীন পরিবর্তনশীল ব্যয়, স্বল্পকালীন স্থির ব্যয়, এবং সেখান থেকে আমি একটা কস্ট ফাংশন বা ব্যয় অপেক্ষক বলে একটা অপেক্ষকের বিষয় এনেছিলাম। সেই ব্যয় অপেক্ষকটা এরকম দেখতে ছিল, C = A + FQ, যেখানে এটা হচ্ছে স্বল্পকালীন মোট ব্যয়, এটা হচ্ছে স্থির ব্যয়, আর এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এইখান থেকে আমি যে ধারণাটা দিয়েছিলাম সেটা হচ্ছে গড় ব্যয়ের ধারণা বা অ্যাভারেজ কস্ট। এটাকে সংক্ষেপে এসি বলে। অ্যাভারেজ কস্ট আর কিছুই নয়, সেটা হচ্ছে মোট ব্যয় তাকে উৎপাদনের পরিমাণ দিয়ে যদি ভাগ করা হয় তাহলে গড় ব্যয় পাওয়া যায়। তার মানে মোট ব্যয় হচ্ছে এখানে C আর উৎপাদনের পরিমাণ হচ্ছে Q, তাহলে C কে Q দিয়ে যদি ভাগ করি, মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দিয়ে যদি ভাগ করা হয় তাহলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ফার্মের গড় ব্যয়। তাহলে এখানে C = K + FQ, এখানে যদি আমি উভয় পক্ষকে Q দিয়ে ভাগ করে দিই তাহলে C/Q = K + FQ/Q, তার মানে C/Q টা AC আর এটা হচ্ছে K/Q + FQ/Q, তার মানে AC এই K/Q টা হচ্ছে, আমি আগের দিনই একটু বলেছিলাম, এটা হচ্ছে গড় পরিবর্তনশীল ব্যয়, এটা হচ্ছে গড়। আগের দিনের ভিডিওটা দেখলেই এগুলো পরিষ্কার হয়ে যাবে। পরিবর্তনশীল ব্যয়, বা আমরা সেটাকে সংক্ষেপে বলেছিলাম AFC, অ্যাভারেজ ফিক্সড কস্ট, আর এইটাকে আমি বলেছিলাম এটা হচ্ছে ভুল লিখলাম, এটা হচ্ছে গড় স্থির ব্যয়, অ্যাভারেজ ফিক্সড কস্ট গড় স্থির ব্যয় বা AFC, অ্যাভারেজ ফিক্সড কস্ট, আর এটাকে আমি বলেছিলাম গড় পরিবর্তনশীল ব্যয় বা যেটাকে আমরা সংক্ষেপে বলি ABC, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। তার মানে আমি পেয়েছিলাম AC = AFC + ABC। দুটো সম্পর্ক আমি পরপর পেয়েছিলাম। প্রথমে আমি পেয়েছিলাম মোট ব্যয় = মোট স্থির ব্যয় প্লাস মোট পরিবর্তনশীল ব্যয়, আর পেয়েছিলাম গড় ব্যয় = গড় স্থির ব্যয় প্লাস গড় পরিবর্তনশীল ব্যয়। এই পর্যন্ত পরে আগের দিনকে ভিডিওতে আমি দেখিয়েছিলাম, আগের দিনকে ক্লাসে আমি পড়িয়েছিলাম। আগের দিনের ভিডিওটা তোরা যদি দেখিস তাহলে এইগুলো নিজেরা বুঝে বুঝে নিতে পারবি। আজকে আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই যে গড় ব্যয় বা এই যে মোট ব্যয়, এই মোট ব্যয়ের যে রেখাগুলো, এই যে মোট ব্যয় রেখাগুলো, সেই মোট ব্যয় রেখাগুলোর আকৃতি কেমন হয় সেই আকৃতিগুলোকে আমাদেরকে বুঝে নিতে হবে। অর্থাৎ মোট ব্যয় রেখার আকৃতি কেমন, আবার মোট ব্যয় রেখাটা পাওয়া যাবে যেহেতু আমরা দেখলাম যে মোট ব্যয় = মোট পরিবর্তনশীল ব্যয় প্লাস মোট স্থির ব্যয়, তাহলে মোট পরিবর্তনশীল ব্যয় রেখাটাই বা কেমন, মোট স্থির ব্যয় রেখাটাই বা কেমন, তাদের যোগ করে মোট ব্যয় রেখা কিভাবে পাওয়া যায়। আবার একই রকমভাবে গড় পরিবর্তনশীল ব্যয় এবং গড় স্থির ব্যয় রেখা যোগ করে কিভাবে গড় ব্যয় রেখাটা পাওয়া যায়, এই জিনিসগুলোকে আমাদের এবারে শিখতে হবে। এইগুলো শেখাটা খুব জরুরি, তার কারণ হচ্ছে এরপরে যখন আমরা বাজার পড়ব, বিভিন্ন রকমের বাজার, যেমন উন্নত প্রতিযোগিতামূলক বাজার বা একচেটিয়া বাজার যখন পড়ব, তখন সেই
মাথার মধ্যে রাখতে হবে এবং আমাদেরকে শিখতে হবে। এদের মধ্যে কিছু কিছু প্রশ্ন অবশ্যই তোদের পরীক্ষায় আসে, সেগুলোকে আমি আলাদা করে মেনশন করব, মুছে দিচ্ছি। তাহলে আমি প্রথমে স্থির ব্যয় রেখাগুলোকে দিয়ে আরম্ভ করি। আমরা দেখলাম যে মোট ব্যয় ইজ ইকুয়াল টু মোট স্থির ব্যয় প্লাস মোট পরিবর্তনশীল ব্যয়। তাহলে যদি আমি এই টিএফসি এবং টিভিসি এই দুটো ব্যয় রেখার আকৃতি কেমন হবে সেটাকে যদি আমরা বুঝতে পারি, তাহলে তাদেরকে যোগ করলে আমি মোট ব্যয় রেখার আকৃতিটা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আমি প্রথমে আসছি একটা একটা করে। টিএফসি বা মোট স্থির ব্যয় রেখার আকৃতি। যেমন যেমন করছি সেরকম লিখতে যান। টিএফসি বা মোট ব্যয় রেখার আকৃতি। ঠিক আছে, আমি কি দেখেছি কাকে বলে মোট কাকে বলে স্থির ব্যয়? স্থির ব্যয় হচ্ছে স্বল্পকালে উৎপাদন প্রতিষ্ঠানের সেই ব্যয়টা যে ব্যয়টার কোনো পরিবর্তন হয় না। আমরা যখন স্বল্পকাল আর দীর্ঘকালের মধ্যে যখন পার্থক্য করেছিলাম তখন দেখেছিলাম যে স্বল্পকাল উৎপাদনের স্বল্পকাল কোনটা না, উৎপাদনের স্বল্পকাল হচ্ছে এমন একটা সময়সীমা যার মধ্যে উৎপাদনের উপকরণগুলোর মধ্যে কিছু কিছু উপকরণ অপরিবর্তনশীল থাকে আর কিছু কিছু উপকরণের পরিবর্তন হয়। যে উপকরণগুলোর পরিবর্তন হয় সেগুলোকে বলে পরিবর্তনশীল উপকরণ, আর যে উপকরণগুলোর পরিবর্তন হয় না, যার পরিমাণটা স্থির থাকে, তাকে বলা হয় উৎপাদনের স্থির উপকরণ। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিয়েও বুঝিয়েছিলাম যে ধরা যাক আমার একটা কারখানা আছে, ছোটোখাটো একটা কারখানা, যে কারখানাতে আমাকে হয়তো একটা 1 বিঘে জমির ওপরে আমাকে কারখানাটা তৈরি করতে হয়েছে। সেই 1 বিঘে জমির যে লোকের যে মানুষটার কাছ থেকে আমি ওই 1 বিঘে জমিটা লিজে নিয়েছি, সেই মানুষটাকে তাকে ওই খাজনা দিতে হবে, তাই তো? বা যে প্রতিষ্ঠানের কাছ থেকে আমি লিজে নিয়েছি তাকে আমাকে খাজনা দিতে হবে। তো যে খাজনাটা আমি দেব সেই খাজনাটা হচ্ছে অ্যাকচুয়ালি কন্ট্রাকচুয়াল, মানে চুক্তিবদ্ধ। আমি উৎপাদন করি বা না করি আমাকে তাকে সেই খাজনাটা দিতেই হবে, আমার সঙ্গে তার চুক্তি আছে, তাই তো? তাহলে উৎপাদন যদি আমি একদম না করি তাতেও আমাকে যে পরিমাণ খাজনা দিতে হবে। আমি যদি 1 একক উৎপাদন করি বা 100 একক বা 1000 একক বা 1 লক্ষ একক উৎপাদন করি, আমার খাজনার পরিমাণটা কিন্তু একই থাকবে। তার মানে সেটা হচ্ছে যে উৎপাদনের স্বল্পকালে যে স্থির ব্যয়, সেই স্থির ব্যয়টা কোনোভাবে উৎপাদনের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। উৎপাদন বাড়ুক, কমুক, শূন্য হোক, যাই হোক না কেন, উৎপাদনের স্থির ব্যয়টা যেটাই স্থির ব্যয়, শুধু খাজনা একটা উদাহরণ দিলাম, এরকম অনেক স্থির ব্যয় আছে। ঠিক আছে, যেমন ধর আমি একটা লোকের সঙ্গে কন্ট্রাক্ট করলাম, ঠিক আছে, সে লোকটা আমার আন্ডারে কাজ করবে, আমি তার সঙ্গে কন্ট্রাক্ট করলাম, আগামী 2 বছর তাকে আমি হয়তো দেখা গেল তাকে আমি বললাম যে তাকে আমি মাস গেলে 10,000 টাকা করে দেবো। কন্ট্রাক্ট একদম লিখিত পরিত কন্ট্রাক্ট আছে। তাহলে আমি উৎপাদন করি বা না করি আমাকে কিন্তু 10,000 টাকা করে দিতে হবে, তাই তো? তাহলে এইগুলো হচ্ছে এই যে চুক্তিবদ্ধ যে ব্যয়গুলো, সেই ব্যয়গুলো প্রত্যেকটাই কিন্তু আমার স্থির ব্যয়ের মধ্যে পড়বে। ঠিক আছে, যেমন তোরা দেখবি আমাকে ইলেকট্রিসিটির কানেকশন নিতে হবে, যে ইলেকট্রিসিটির কানেকশনটা নেব সেই ইলেকট্রিসিটির কানেকশনের মধ্যে একটা পোর্শনে যে খরচাটা হয়, সেই খরচার একটা পোর্শন অবশ্যই কতটা ইলেকট্রিসিটি আমি ব্যবহার করি তার উপর নির্ভর করে। কিন্তু ওরা একটা ওই যে মিটারটা বসিয়ে দিয়ে যায়, ওই মিটারের ভাড়া নেয়। ইলেকট্রিসিটির যে কোম্পানিগুলো তারা একটা মিটারের ভাড়া নেয়, সেই ভাড়াটা তুই যদি ইলেকট্রিসিটি 1 ইউনিটও ব্যবহার না করিস ভাড়াটা কিন্তু থেকেই যাবে, কেন ওইটা কিন্তু স্থির ব্যয়ের মধ্যে ঢুকে যায়। কথাটা বুঝতে পারলি তো? তো এইরকম ধর আমি কারোর কাছ থেকে ব্যবসা করার জন্য টাকা ধার নিয়েছি, হতেই পারে, তো আমি যার থেকে টাকা ধার নিয়েছি টাকা তো আমাকে একটা নির্দিষ্ট কন্ট্রাক্ট আছে যে তোমাকে বাবু বছরের শেষে বা মাসের শেষে বা কিছু একটা তোমাকে সুদ দিতে হবে। সুদের যে পরিমাণটা সেই পরিমাণটা কিন্তু আমাকে দিতেই হবে, আমার উৎপাদন করলেও দিতে হবে, না করলেও দিতে হবে, বেশি করলেও দিতে হবে, কম করলেও দিতে হবে, তাই তো? তাহলে এই যে সমস্ত ব্যয়, যে ব্যয়গুলো উৎপাদনের পরিমাণের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, সেই ব্যয়গুলোকে বলা হয় উৎপাদনের স্থির ব্যয়, এবং এই স্থির ব্যয়টা শুধু স্বল্পকালে থাকে, দীর্ঘকালে থাকে না, তাই তো? তাহলে আমি সেগুলো সেই জন্য সবই কিন্তু স্বল্পকালীন ব্যয়ের আলোচনা করছি আপাতত। তাহলে যদি আমি একটা লেখচিত্রে অনুভূমিক অক্ষ বরাবর উৎপাদন বা
আমি আমার নোটেশন অনুযায়ী কিউ কে মাপি, আর যদি এদিকে মোট স্থির ব্যয় বা পিএফসি কে মাপি, তাহলে আমি বলতে পারি যখন উৎপাদন, ধরা যাক সেই পিএফসিটা আমি আমার যে ফাংশনটা আমি ধরেছিলাম সেই ফাংশনটা দেখি পিএফসি সমান, এটা ধ্রুবক তো, আমি ধ্রুবকটাকে কে ধরে নিয়েছিলাম, তাই তো? তার মানে উৎপাদন যখন এক একক করছি না তখনও ধরা যাক এইখান থেকে এটা হচ্ছে কে, ঠিক আছে, এটা 20, 120 যাও কিছু একটা কে, ওকে। তাহলে উৎপাদন যখন শূন্য তখনও যা যা আমার মোট স্থির ব্যয়, উৎপাদন যখন বাড়ছে তখনও আমার স্থির ব্যয় সেটাই থাকছে, উৎপাদন আরো বাড়লো স্থির ব্যয় আরো একই রইল, উৎপাদন আরো বাড়লো স্থির ব্যয় একই রইল। তার মানে মোট স্থির ব্যয় রেখাটা কিরকম হচ্ছে, এটা হচ্ছে মোট স্থির ব্যয় রেখা, অর্থাৎ মোট স্থির ব্যয় রেখাটা একটি অনুভূমিক সরলরেখা, কি একটি অনুভূমিক সরলরেখা বা অনুভূমিক অক্ষের উপর সমান্তরাল একটি সরলরেখা। এখানে উৎপাদন শূন্য হলেও যা হবে, উৎপাদনের পরিমাণ যদি এখান থেকে এইখানে যায় তাতেও কিন্তু আমার একই পরিমাণ মোট স্থির ব্যয় থাকবে, মোট স্থির ব্যয়ের কোনো পরিবর্তন হবে না, তাই তো? সেই জন্য ওটা হচ্ছে একটা অনুভূমিক সরলরেখা। হয়েছে? বোঝা গেছে? মুছে দিই, মুছে দিই। এরপরে তাহলে আমাদের দেখতে হবে টিভিসি রেখার আকৃতি, তার মানে মোট পরিবর্তনশীল ব্যয় রেখার আকৃতি। এটা খুব ইন্টারেস্টিং। এটা খুব ইন্টারেস্টিং, মোট পরিবর্তনশীল ব্যয় রেখার আকৃতি, এটা ভীষণ ইন্টারেস্টিং একটা 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 বিষয়। কোনটা পেয়েছিস রে? স্যার আমি চাহিদা না, ওটা তো হয়ে গেছে, তো এইখানে যেতে হবে, এইখানে পড়াচ্ছি তো, ঠিক আছে, এখন দরকার নেই। মোট পরিবর্তনশীল ব্যয় রেখাটা কি, মোট পরিবর্তনশীল ব্যয়টা কি আরেকবার বলি। মোট পরিবর্তনশীল ব্যয় হচ্ছে স্বল্পকালীন ব্যয়ের সেই অংশটা যে অংশটা উৎপাদনের উপর নির্ভরশীল। উৎপাদন যত বাড়বে মোট পরিবর্তনশীল ব্যয়টা তত বাড়বে। ছোট উদাহরণ দিয়ে, ধরা যাক আমার চক তৈরির কারখানা আছে, ঠিক আছে, আমার যা মেশিনপত্র আছে সেই মেশিনপত্র দিয়ে আমি দিনে 500টা চক তৈরি করতে পারি, ঠিক আছে, কিন্তু আমার দেখলাম যে বাজার খুব একটা ভালো ছিল না, আমি 300টা চক তৈরি করছিলাম। 300টা চকের মতো কাঁচামাল মধ্যে যদি ধরে নিচ্ছি চকের গুঁড়ো, সেই চকের গুঁড়ো আমি বাজার থেকে কিনছিলাম এবং আমি প্রত্যেকদিন 300টা করে চক তৈরি করছিলাম, রাইট? এইবার হঠাৎ করে স্কুলগুলো সব খুলে গেল, স্কুল খুলে গেল মানে চকগুলো সব চকের ডিমান্ড বেড়ে গেল। তাহলে এবার আমি ভাবছি যেহেতু আমার যা মেশিনপত্র আছে তাতে আমি 500টা পর্যন্ত চক তৈরি করতে পারি, তাহলে এবার আমি 500টা চক তৈরি করব। তাহলে আমি কি করবো, বাজার থেকে এতদিন পর্যন্ত প্রতিদিন 300টা করে চক তৈরির মতো কাঁচামাল কিনছিলাম, এবার আমি বাজার থেকে 500টা মতন কাঁচামাল চক তৈরি কাঁচামাল কিনে আনবো, হয়ে গেল ব্যাপারটা, তাহলে আমি তৈরি করতে পারবো, ঠিক আছে। এবার যখনই আমি 300টার মতো কাঁচামাল কিনছিলাম, 300টা চক তৈরি করার মতো কাঁচামাল কিনছিলাম, তার জন্য আমার যে খরচটা হচ্ছিল 500টা চক তৈরি করার খরচা ডেফিনেটলি তার থেকে একটু বেশি হবে। তার মানে আমার যে টিভিসি বা মোট পরিবর্তনশীল ব্যয়, সেই মোট পরিবর্তনশীল ব্যয়টা আসলে উৎপাদনের একটা অপেক্ষক, তাহলে টিভিসি ইজ এ ফাংশন অফ কিউ, এবং উৎপাদন যত বাড়বে টিভিসি তত বাড়বে। সেটাকে বোঝানোর জন্য এফ প্রাইম গ্রেটার দেন জিরো, এটার মানে হচ্ছে যে কিউ যত বাড়বে তত টিভিসি বাড়বে, আবার কিউ যদি কমে যায় টিভিসিও কমে যাবে, অর্থাৎ একটা সরাসরি সম্পর্ক কিউ এর সঙ্গে টিভিসির আছে, ঠিক আছে। তাহলে খুব ইন্টারেস্টিং, ভালো করে বুঝুন। এবং এখানে একটা জিনিস মাথায় রাখবি, আমি এদিকে টিভিসি মাপছি আর এদিকে উৎপাদন মাপছি, তাহলে এক্ষেত্রে আমি যদি উৎপাদন না করি, উৎপাদন যদি শূন্য হয় তাহলে টিভিসি শূন্য হবে, ঠিক আছে তো? তাহলে টিভিসি রেখাটা
উৎপাদন যদি শূন্য হয় টিভিসিও শূন্য, তাহলে টিভিসি রেখা এখান থেকে শুরু হবে, কোনো সন্দেহ নেই, মূল বিন্দু থেকে শুরু হবে। ঠিক আছে, আরেকটা জিনিস সেটা হচ্ছে যদি কিউ বাড়ে টিভিসিও বাড়ে, কিউ কমলে টিভিসি কমে, তাহলে টিভিসি রেখাটা অবশ্যই ধনাত্মক ঢালযুক্ত রেখা হবে, এই নিয়েও কোনো সম্পর্ক নেই, মানে রেখাটা এই দিকে যাবে, ধনাত্মক ঢালযুক্ত রেখা পুরো আগে পড়ে যাবে, তাই তো? এখন ধনাত্মক ঢালযুক্ত রেখা কিরকম কিরকম হতে পারে, এরকম হতে পারে, এইরকম হতে পারে, আবার এইরকমও হতে পারে, তাই ধনাত্মক ঢালযুক্ত রেখা এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। ঠিক আছে, এখন তাহলে কিরকম দেখতে হবে, কিরকম দেখতে হবে দেখ, যদি আমি ইকোনমিক্সকে একটু ভুলে যাই, আমি অর্থনীতিটাকে একটুখানি ভুলে যাচ্ছি, আমি একটু অঙ্কের বিষয়টা নিয়ে ভাবি। ধরা যাক এক্স আর ওয়াই দুটো এরকম চলরাশি আছে, এক্স বাড়লে ওয়াই বাড়ে, তাহলে এক্স এবং ওয়াই এর সম্পর্ক নির্দেশকারী রেখাটা একটা ধনাত্মক ঢালযুক্ত রেখা, কোনো সন্দেহ নেই। এখন এক্সটা যে হারে বাড়ছে, এক্সটা যে হারে এক্সটা যে হারে বাড়ছে, ওয়াই যদি তার থেকে কম হারে বাড়ে, এক্স যে হারে বাড়ছে অর্থাৎ এক্স ডবল হয়ে গেল, কিন্তু ওয়াইটা ডবলের থেকে কম বাড়ে, তাহলে রেখাটা এইরকম, এক্সটা যে হারে বাড়ছে ওয়াইটা তার থেকে কম হারে বাড়ছে, তাহলে রেখাটা এরকম। যদি এক্স যে হারে বাড়ছে ওয়াই তার থেকে বেশি হারে বাড়ে, ঠিক উল্টোটা, তাহলে রেখাটা এই রকম হবে। ঠিক আছে, আর দুটো যদি একই হারে বাড়ে তাহলে একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে 45 ডিগ্রি, সেটা অন্য পাবে। ঠিক আছে, এবারে খুব ভালো করে যারা বাজার করিস তারা জানিস, আমি যদি কোনো পরিমাণ জিনিস ছোট অল্প করে কিনি, তাহলে আমার তার প্রতি একক প্রতি খরচ যতটা হয়, যখন আমি বাল্কে অনেকটা পরিমাণে কিনি একক প্রতি খরচ কমে যায়। আমি যদি বাজারে আলু কিনতে গিয়ে 1 কেজি বা 2 কেজি আলু কিনি, তাহলে কেজি প্রতি আলু দোকানদার আমার থেকে যত নেবে, যদি আমি 10 কেজি আলু কিনি কেজি প্রতি দামটা কমে যাবে, তাই তো? তাহলে উৎপাদনটা যত বাড়ছে কাঁচামালের খরচ বাড়বে, কিন্তু উৎপাদন যত বাড়বে কাঁচামালটা তত বাড়াবো, তত বেশি বেশি পরিমাণে কিনবো, তো যত বেশি বেশি পরিমাণে আমি কিনবো তত আমার প্রতি এককের দাম কমতে কমবে, তাই তো? তার মানে কিউটা যে হারে বাড়বে এফ কিউটা, এটা এফ কিউ, সেই এফ কিউটা সেই হারে বাড়বে না, তার থেকে কম হারে বাড়বে, তাই তো? তাহলে এই রেখাটা কেমন হলো, এখান থেকে শুরু হয় এই হয়েছে। কিন্তু একটা নির্দিষ্ট উৎপাদনের পরে এই যে ব্যয় সুবিধে, এই ব্যয় সুবিধাটা আর থাকবে না, কারণ আরো অনেক বেশি পরিমাণে জিনিস আনতে গেলে তখন কি হবে, আমার ট্রান্সপোর্টের কস্ট বেড়ে যাবে, আরো আনুষঙ্গিক খরচগুলো বাড়বে, তাই তো? তখন কিন্তু কিউ যে হারে বাড়বে এফ কিউ তার থেকে বেশি হারে বাড়বে, তাহলে এর পর থেকে রেখাটা এরকম, ওই যে আমি বললাম এক্স যে হারে বাড়বে ওয়াই যদি তার থেকে কম হারে বাড়ে, তাহলে রেখাটা এইরকম, এক্স যে হারে বাড়বে ওয়াই তার থেকে বেশি হারে বাড়বে, রেখাটা এইরকম। তাহলে প্রথম দিকে এই কিউ যে হারে বাড়ছে এফ কিউ তার থেকে কম হারে বাড়ছে, তাহলে রেখাটা এইরকম। একটা নির্দিষ্ট উৎপাদনের পরে রেখাটা মানে ব্যয় সুবিধাটা চলে গেল, কিউটা যে হারে বাড়ছে এফ কিউটা তার থেকে বেশি হারে বাড়তে শুরু করবে, তাহলে তখন রেখাটা তখন এই জিনিসটা এইরকম, অর্থাৎ রেখাটা প্রথম দিকে উত্তল, তার পরের দিকে অবতল। যে বিন্দু থেকে এই ঘটনাটা ঘটলো সেই বিন্দুটাকে বলে মাক বদলের বিন্দু বা পয়েন্ট অফ ইনফ্লেকশন, পয়েন্ট অফ ইনফ্লেকশন বা মাক বদলের বিন্দু। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমার টিভিসি রেখাটা অনেকটা একটা এস এর মতো দেখতে, অনেকটা একটা এস এর মতো দেখতে। ঠিক আছে, টিভিসি রেখা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এইবার আমি জানি যে সি ইজ ইকুয়াল টু কে প্লাস এফ কিউ বা টিসি ইজ ইকুয়াল টু টিএফসি প্লাস টিভিসি। তাহলে টিএফসি আর টিভিসি রেখা দুটোকে যদি আমি যোগ করে
টিসি রেখা পাবো। ঠিক আছে, তাহলে পরে আসছে টিসি রেখা রাখুন, মুছে দিলাম। মোট ব্যয়রেখার আকৃতি বা মোট স্বল্পকালীন ব্যয়রেখার আকৃতি একই ব্যাপার। আমি স্বল্পকালীন নিয়ে আলোচনা করছি আবার। এদিকে যেমন আমি উৎপাদন মাপছিলাম, আর এদিকে টিএফসি আর টিবিসি কে আর টিসি কে মাপছি। এদিকে উল্লম্ব অক্ষ বরাবর টিএফসি টিবিসি টিসি, অনুভূমিক অক্ষ বরাবর উৎপাদন। ঠিক আছে, তাহলে প্রথমে আমি টিএফসি রেখাটাকে চোখ বন্ধ করে এঁকে নিতে পারি। টিএফসি রেখা, এটা হচ্ছে আমার টিএফসি রেখা, আমি আগে দেখে নিয়েছি। এটা হচ্ছে আমার টিএফসি রেখা, এটা একটা অনুভূমিক সরলরেখা হয়েছে। আর আমি দেখে নিয়েছি টিবিসি রেখাটাকে নাকি এইরকম এসের মতো দেখতে হবে। ঠিক আছে, তাহলে এই দুটোকে যোগ করব। যোগ করাটা খুব সোজা। 0, এখানে কি হচ্ছে, এই জায়গাটায় উৎপাদন 0, তাই তো? উৎপাদন যদি 0 হয় তাহলে সেখানে টিভিসিটা 0, টিএফসিটা কে? ভালো করে বোঝ। আমরা জানি কি টিসি ইজ ইকুয়াল টু টিএফসি প্লাস টিভিসি, তাই তো? কিউ যদি 0 হয় তাহলে টিভিসিটা 0, টিএফসিটা কিন্তু কে? ধ্রুবক। তাহলে এই দুটোকে যদি যোগ করি, উৎপাদন যেখানে 0, কিউ যেখানে 0, যেখানে কিউ 0, সেখানে টিসি সমান টিএফসির জায়গায় কে বসালাম, টিভিসির জায়গায় 0 বসালাম। সো টিসি ইজ ইকুয়াল টু কে, তাই তো? তাহলে উৎপাদন যেখানে 0 সেখানে টিসিটা হচ্ছে কে। তাহলে টিসি রেখাটা কোথা থেকে শুরু হবে? এখান থেকে শুরু হবে। মোট ব্যয়রেখাটা এখান থেকে শুরু হবে তাহলে। ঠিক আছে, আচ্ছা এবার উৎপাদনের একটা নির্দিষ্ট উৎপাদন, ধরা যাক এই উৎপাদন, এই থেকে এই উৎপাদন, এই পরিমাণ উৎপাদন, তাহলে এটা Q1 বা কিছু একটা বললাম। ঠিক আছে, Q1 উৎপাদনের জন্য আমার মোট পরিবর্তনশীল ব্যয় বা টিভিসি যেটা, সেটা ধরা যাক V1, Q1 V1 এইটুকুই, তাই তো? ও Q1 উৎপাদনের জন্য টিভিসি কোনটা? এইটা Q1 V1। আর তাহলে ও Q1 উৎপাদনে টিভিসি Q1 V1। ঠিক আছে, হয়েছে। আর টিএফসি সেটা হচ্ছে, এটা যদি আমি F1 বলি, Q1 F1, এই পুরোটা Q1 F1, যেটা কিছুই নয় কে, তাই তো? হয়েছে। তার মানে টিসি ইজ ইকুয়াল টু কি? টিভিসি প্লাস টিএফসি, তার মানে Q1 V1 প্লাস Q1 F1, তাই তো? তাহলে Q1 V1 কে আর Q1 F1 কে যোগ করতে হবে। কি করে যোগ করব? ভীষণ সহজ। স্কেল দিয়ে আমি Q1 V1 টাকে মেপে নিলাম। আমার কাছে স্কেল নেই, আমি চোখের আন্দাজে করছি। Q1 V1 টাকে স্কেল দিয়ে মেপে নিলাম, মেপে নিয়ে এইখানে জুড়ে দিলাম। এইটা হচ্ছে ধরা যাক Q1 V1, এইটা, এটাকেই আমি এখানে নিয়ে নিয়েছি। তাহলে এবার কি হলো? Q1 F1 প্লাস Q1 V1, তাহলে এটাই তো টিসি। তাহলে এই রকম করে প্রত্যেকটা উৎপাদনের জন্য, এই উৎপাদনের জন্য একই রকম ভাবে যোগ করব, তাহলে এরকম কোনো একটা পয়েন্ট পাবো তো? করলে আমি যে কার্ভটা পাবো সেই কার্ভটা এইটা হচ্ছে আমার এইরকম দেখতে হবে। অর্থাৎ টিসি কার্ভটা টিভিসি কার্ভের মতোই দেখতে হবে। কেন? টিএফসিটা কি? এটা তো ফ্ল্যাট, একটা হরাইজন্টাল, একটা অনুভূমিক সরলরেখা, তাই না? তাহলে টিভিসি কার্ভটাকে, এই টিসি কার্ভটা টিভিসি কার্ভের মতোই দেখতে হবে, কিন্তু বা এটা প্রায় প্যারালাল হচ্ছে, কিন্তু যেটা হলো সেটা হচ্ছে এই টিভিসি রেখাটা শুরু হয়েছে 0 থেকে,
কিন্তু টিসি রেখাটা শুরু হবে এইখান থেকে কে থেকে, মানে মোট স্থির ব্যয়টা থেকেই যাবে, উৎপাদন শূন্য হলেও মোট স্থির ব্যয়টা থেকে যাবে। এটা হচ্ছে আমার টিসি রেখার আকৃতি। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? এই পর্যন্ত আজকে পড়ালাম। পরের দিনকে গড় ব্যয় রেখাটা গুলো কিরকম দেখতে হয় সেগুলো কিন্তু আমি দেখাবো। বুঝতে পেরেছিস?